বারে, তোর কপালে যে কষ্টের রেখাগুলো একেবারে চকচক করছে। তোর এই কষ্টের রেখাগুলো দেখেই আমার চোখে জল চলে আসছে। তোর জীবনে কষ্ট তো অনেক। সে আর বলতে সাধু বাবা, জাদু খেলা দেখিয়ে বেড়াই গ্রামে গ্রামে, কিন্তু তেমন পয়সা কড়িও পাই না। ঘরের চাল থেকে চালের হাঁড়ি সবই ফুটো, কিন্তু যে বদলাবো তারও ক্ষমতা নেই। দেখেই বুঝতে পেরেছি। তবে আর চিন্তা করিস না, আমি তোর সব কষ্ট দূর করে দিতে পারি। তুই যে জিনিস বলবি আমি তা দ্বিগুণ করে দিতে পারি। সত্যি বলছেন সাধু বাবা? আপনি তা পারবেন? আমার ভাঙা ঘরের চালটা যদি সারিয়ে দেন। না 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 না, তার আগে আমার এই হাতের সোনার আংটিটা দুটো করে দিয়ে দেখান দেখি আপনার কত ক্ষমতা। আগে চোখ বোঝ। এই দেখ, এবার তোর বিশ্বাস হলো তো আমার ক্ষমতা কত? এবার চল দেখি তোর বাড়িতে। আমি বলছি তো, আজ থেকে তোকে আমি এত সম্পত্তির মালিক করে দেব যে তোর সব দুঃখ দুর্দশা নিমেষে দূর হয়ে যাবে। পেন নাম সাধু বাবা, আমি এই গ্রামের নায়েব, আর ইনি আমাদের জমিদার নরেশ চন্দ্র। আপনার ক্ষমতা তো আমরা সচক্ষে দেখলাম, এবার আমাদের জমিদার মশাইয়ের কিছু আর্জি আছে। কি আরজি শুনি? এই গোটা গ্রামের যত জমি সব আমার পূর্বপুরুষদের ছিল। তারা যে কি মরতে এই লোকজনদের মধ্যে এই জমিগুলো বিলিয়ে দিয়েছিল তা আমি জানি না। তবে আমি আমার সেই সমপরিমাণ জমি ফেরত চাই। জমি ভূমি দ্বিগুণ করা সম্ভব নয়, কারণ তা কারুর অর্জন নয়। তুই যদি তোর কাছে যা ধন আছে তা দ্বিগুণ করতে চাস, আমাকে বলতে পারিস। শুধু দ্বিগুণ কেন, আমি তা তুই যত গুণ বলবি তত গুণ বৃদ্ধি করে দিতে পারি। তুই তাই দিয়ে আবার নতুন করে জমি কিনে নিতে পারিস। তাই আমি যা ধন দেব আপনি তা আমি যত গুণ চাইবো বাড়িয়ে দেবেন। এখনো আমার কথা অবিশ্বাস হয় তোদের? হ্যাঁ জমিদার মশাই, একেবারে আমার চোখের সামনে। না, চোখ তো বোঝা ছিল, মুখের সামনে নাকের ডগায় দুটো করে দিয়েছেন। বাহ 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 বাহ, এ তো অতি উত্তম কথা। জমিদার মশাই, এনাকে তাহলে আমাদের কাছারির ঘরে নিয়ে গিয়ে সব টাকা কড়ি যা আছে দিয়ে যত গুণ ইচ্ছে বাড়িয়ে নেই। তার দরকার হবে না। তুই আমাকে তোর অর্জন করা কিছু ধন দে, আমি তাই দ্বিগুণ করে দেব। তারপর এমন মন্ত্র বলবো যে তুই যত গুণ চাইবি তোর সব ধন তত গুণ হয়ে যাবে। এবার তোরা সকলে চোখ বন্ধ কর, দেখ আমি কেমন এটিকে দ্বিগুণ করে দিই। মোটে দ্বিগুণ করে কি লাভ সাধু বাবা? করছেনই যখন একেবারে 4 গুণ করে দিন। না না, মাত্র 4 গুণ করে কি হবে? বাড়ির বাকি ধনরাশি করার হলে পরে করব, আগে আপনি এটিকে 10 গুণ করে দিন। আচ্ছা আচ্ছা, তোর কথা মতোই আমি এই ধনরাশি 20 গুণ করে দিচ্ছি। কিন্তু এত সোনার মোহর তোরা একসঙ্গে নিয়ে যেতে পারবি তো? সে আপনি চিন্তা করবেন না, আমাদের জমিদার মশাইয়ের কথায় এই গোটা গ্রাম উঠে বসে। না না, তা বললে হবে না। যার ধন বৃদ্ধি পেল তাকেই এই ধনরাশি নিয়ে যেতে হবে। তোরা বরং আগে গোটা 5 বস্তা নিয়ে আয়। বস্তা? আচ্ছা, মুশকিল হলো। গ্রামে টহল দিয়ে বেড়াচ্ছি, এখন বস্তা কোথায় পাবো? আমি নিয়ে আসছি জমিদার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। এবার এইগুলো এই আমার সামনে রাখ। এবার তোরা সকলে চোখ বন্ধ কর, দেখবি আমি কেমন নিমেষে সব 20 গুণ করে দেই। চোখ বন্ধ করতে হবে? তারপর যদি কিছু... আহা নায়েব, সাধু বাবা যখন বলছেন তখন আর এত কথা না বলে চোখ বন্ধ করো। এরপর তোমার এই বিয়াদবির জন্য সাধু বাবা যদি আমার সব ধন 20 গুণ না বাড়িয়ে দেন, তখন কিন্তু আমি আমার এই 20 গুণ মূল্য তোমার বেতন থেকে কাটবো। ওরে বাবা, সোনার মোহরের 20 গুণ দিতে গেলে যে আমার আজন্ম বেতনের পুরোটাই আপনাকে তুলে দিতে হবে। না না, তার থেকে এই আমি চোখ বন্ধ করলাম। এবার দেখ কেমন লাগে। এখন এই 1 থলি নিয়ে চম্পট দেব, রাতে হানা দেব ওই কাছারি ঘরে। এই সাধু বাবা কোথায় গেল?
আর বস্তাও যে খালি, তবে কি? না না জমিদার মশাই, ওই দেখুন একটা বস্তা ভর্তি। আমার মনে হয় 20 গুণ মোহর ওই একটা বস্তাতেই ধরে গেছে। তাই নাকি? খোল খোল দেখি। ওরে বাবারে, আর একটু হলেই দম বন্ধ হয়ে একেবারে মরেই যাচ্ছিলাম। এই এই হতভাগা, তুই এই বস্তার মধ্যে এলি কি করে? আমার মোহর কোথায়? কেন, সাধু বাবার কাছে? আর আমি এই বস্তার মধ্যে কি করে এলাম তা আমি নিজেও জানি না। আমি তো কই, কিন্তু ওই সাধু বাবা কই? তাই তো, সাধু বাবা তো নেই, মোহর 20 গুণ তো দূরহস্ত, যা দিয়েছিলাম তাও নেই। তাহলে তাহলে আর কি? তোমার মাথা আর আমার মুন্ডু। আমার এক থলে সোনার মোহর নিয়ে ওই সাধু চম্পট দিয়েছে। ও বেটা সাধু নয়, ভেকধারী চোর ছিল। সব সব দোষ এই পরেশের। আমার মনে হয় ওই ওর সঙ্গে জড়িত। আরে বলেন কি, আমি কি জড়িত হব ওর সাথে? আমার সবেধন নীলমণি ওই একটা সোনার আংটি, তাও তো 2টো করে দেওয়ার নাম করে ওই সাধু বেটা নিয়ে চম্পট দিয়েছে। এবার আবার কি হবে কে জানে। কি হবে? হ্যাঁ, কি হবে? আমার এক থলে মোহর লুটে গেল, তার চিন্তা নেই। ও আছে নিজের এই আংটি নিয়ে। নায়েব মশাই, পিয়াদাদের বলে একে আচ্ছা করে মার খাওয়ান। আমার এক থলে মোহর সকাল সকাল গেল। উফ উফ, বুকের বাঁ দিকটা চিনচিন করছে গো, চিনচিন করছে। উফ, উফ, উফ। ও বাবা, মা গো, গয়না গাটি কিছু পালিশ করতে হবে, দাও না। আমি খুব কম পয়সায় সোনা রূপার গয়না পালিশ করে একেবারে নতুনের মতো করে দিতে পারি। সত্যি বলছো? আমার এই গলার হার, হাতের চুড়ি সব তুমি পালিশ করে একেবারে ঝকঝকে করে দেবে? হ্যাঁ গো, আমি এক বিশেষ বিদ্যের দ্বারা এই সব একেবারে নতুনের মতো চকচকে করে দেব। কেউ চিনতেই পারবে না এই গয়না নতুন না পুরনো। শঙ্করী, তুমি এখানে এইভাবে শুয়ে আছো কেন? আমি কোথায়? তুমি বাড়িতে মা, কিন্তু তুমি এইভাবে বাড়ির দালানে শুয়ে আছো কেন? ঘরে গিয়ে শোবে তো। কিন্তু আমি এখানে কি করে? এ কি শঙ্করী, তোমার গায়ের গয়না সব গেল কোথায়? আমার গয়না, ওই পালিশ করতে আসা বুড়ি সব কোথায় গেল? মনে পড়েছে, ওই বুড়ি তো আমার মুখে কি একটা ফু দিল, আর তারপরেই সর্বনাশ! তার মানে তোমার সব গয়না ওই বুড়ি চুরি করে নিয়ে গেছে। হায় 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 হায়, আমাদের এই রাজ্যে চোর এলো কোথা থেকে? দিনের বেলায় এইভাবে চুরি তো আমাদের গ্রামে আগে কখনো হয়নি। এ কি অলক্ষণে ঘটনা ঘটে গেল আমাদের গ্রামে। এই চুরির কথা আমাকে এক্ষুনি ভোলা দাদাকে জানাতে হবে। বাবা, তুমি মাকে সামলাও, আমি এক্ষুনি ভোলা দাদার বাড়ি থেকে আসছি। আজ রাত পোহালেই কাল রাজমহলে ঐতিহাসিক অস্ত্র এবং রাজ্য সম্পদ প্রদর্শনী। শুনেছি মহারাজ এবার তার বাবা বীরেন্দ্রের মাথার সেই নবরত্ন খচিত মুকুটও প্রদর্শন করবেন এই প্রদর্শনীতে। তাই নাকি? আমি কোনোদিন নবরত্ন দেখিনি, কেবল শুনেছি মাত্র। কাল তাহলে আমি চোখে দেখতেও পাবো। রাজমহলে এত সম্পদ সব প্রদর্শনী হবে, কিন্তু এর মধ্যে যদি কিছু চুরি হয় তখন তো মহা বিপদ হবে।
বিপদ বলে বিপদ? আরে বাবা, ওই সম্পদ শুধুমাত্র আমাদের রাজ্যের সম্পদ নয়। ওই সম্পদগুলোর মধ্যে দিয়ে বলা হবে আমাদের রাজ্যের রাজা বীরেন্দ্র প্রতাপের বীর গাথা। আমাদের রাজ্য এবং রাজ্যবাসী যে কিভাবে নিজেদের রক্ত ঝরিয়ে এই রাজ্য রক্ষা করেছেন তার কথা। তাই ওগুলোর যদি কোনো ক্ষতি হয় তাহলে সম্পদের সাথে সাথে আমাদের রাজ্যের সম্মানও ক্ষতিগ্রস্ত হবে। ও তুই চিন্তা করিস না ভোলা, মহারাজ যখন এত কিছু প্রদর্শনীর ব্যবস্থা করেছেন তখন নিশ্চয়ই তার জন্য পর্যাপ্ত পরিমাণ সৈনিকও মোতায়েন করবেন সেগুলো রক্ষা করার জন্য। আমাদের মহারাজ বিচক্ষণ মানুষ। আমার মনে হয় তিনি সবকিছুর জন্য নিশ্চয়ই উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নেবেন। ব্যবস্থা তো তখন নেবেন ভোলা দাদা, যখন চোরকে চোখে দেখা যাবে বা চেনা যাবে। কিন্তু চোর যদি ছদ্মবেশে আসে তখন? ছদ্মবেশে আসলেই বা কি, পাহারাদারদের এড়িয়ে সেই চোর নিশ্চয়ই ওই মুকুট বা অস্ত্র লুট করতে পারবে না? পারবে গো পারবে ভোলা দাদা। যেমন করে চোর এক বুড়ি সেজে আমার বাড়ি থেকে আমার মায়ের সব গয়না নিয়ে গেল, তেমনি যদি চোর কোনো দর্শক সেজে এসে সব নিয়ে যায় তখন? বলিস কি বকুল, তোর মায়ের সব গয়না চুরি হয়ে গেছে? তবে আর বলছি কি গো, শুধু আমার মায়ের নয় গো, পরেশ কাকার মুখ থেকে শুনলাম তার হাতের আংটি এবং জমিদার বাবুর এক থলে সোনার মোহরও এক সাধু এসে চুরি করে নিয়েছে। একটা গ্রামে কত চোর, একজন বুড়ি, একজন সাধু। ওরে বাবা, এখানে অস্ত্রের আর সম্পদের মেলা বসতে না বসতেই যে দেখছি একেবারে চোরেদের মেলা বসে গেছে। মহারাজকে প্রদর্শনী হয় বন্ধ রাখতে বলতে হবে, না হলে সুরক্ষার বন্দোবস্ত আরো জোরদার করার কথা বলতে হবে। চল আমার সঙ্গে এক্ষুনি, আমাদের মহারাজের কাছে যেতে হবে। কি বলছেন জমিদার মশাই? কাল রাজ্যের সম্পদ প্রদর্শনী। এবার আমি ঘোষণা করেছি আমার বাবার মাথার সেই নবরত্ন খচিত মুকুট প্রদর্শন করব। সেই মতো দূর দূরান্ত থেকে সব রাজাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা সকলে আসবে কেবল সেই মুকুট দেখতে। আর আজ আপনারা বলছেন রাজ্যে একের পর এক চুরির ঘটনা ঘটছে। চুরি নয় রাজামশাই, বলুন ডাকাতি, তাও আবার দিনে দুপুরে খোলা রাস্তায়। আমাকে আপনারা বলতে পারবেন সেই চোর কেমন দেখতে ছিল? কেন পারবো না? সেই চোর সাধু বেশে এসেছিল আমাদের সামনে। কিন্তু আমার মা যে বলল তার গয়না নিতে এসেছিল একজন বুড়ি, তার মানে একাধিক চোর ঘুরছে এই রাজ্যের বুকে। হ্যাঁ, তবে আমাদের সামনে যে সাধু বাবা এসেছিল তার ডান হাতের বুড়ো আঙুলটা জোড়া, মানে তার ডান হাতটা আমাদের মতো সাধারণ নয়। হ্যাঁ হ্যাঁ, আমার মাও বলছিল আমার মায়ের সামনে যে বুড়ি এসেছিল তার হাতেও জোড়া আঙুল। তার মানে একজন চোরই বিভিন্ন ভেক ধরে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চুরি করছে মহারাজ। সর্বনাশ, ভেগ ধরে চুরি করছে। তার উপর পরেশ বলল যে জাদুও জানে। এই রকম একজন সাংঘাতিক চোরকে আমরা ধরবো কিভাবে? সেনাপতি, এ বড় চিন্তার বিষয় মহারাজ, কিন্তু আমি আপনাকে বলবো এই কথা শুনে ঘাবড়ে গিয়ে আপনি প্রদর্শনী বন্ধ করবেন না। আমি সুরক্ষার পুরো দায়িত্ব নিচ্ছি। তুমি কত দায়িত্ব নেবে আমার জানা আছে। শুনুন মহারাজ, রাজ্যে এই চোরের উপদ্রব যখন বেড়েছে তখন আপনি আর এই প্রদর্শনীর চিন্তা ভাবনা করবেন না, বন্ধ করুন। মহারাজ বীরেন্দ্র প্রতাপের এই মহামূল্যবান মুকুট যদি হাতছাড়া হয় তাহলে যে অনর্থ হবে। কিন্তু মন্ত্রী, আজ বাদে কাল প্রদর্শনী। আমার সব অতিথিরা আজ রাত থেকেই হয়তো রাজ্যে উপস্থিত হতে শুরু করবেন। তার মধ্যে আশেপাশের রাজ্যের রাজারাও থাকবেন। এবার এখন যদি প্রদর্শনী বন্ধ করি তাহলে যে আমার এবং এই রাজ্যের চরম অপমান হবে। তারা কি কেউ আর ভবিষ্যতে আমাদের কথা শুনবে? সেটাই তো চাই মহারাজ। আপনার অপমান মানে আমাদের অপমান, আমরা তা কিছুতেই হতে দিতে পারি না। আপনি কালই প্রদর্শনীর ব্যবস্থা করুন। আমি এবং সেনাপতি মশাই দুজনেই সুরক্ষার দায়িত্ব নিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। তুই যখন দায়িত্ব নিচ্ছিস তখন ভরসার কথা তো বটেই ভোলা। তুই এর আগেও এই রাজ্যকে অনেক অসম্মানের হাত থেকে, ক্ষতির হাত থেকে বাঁচিয়েছিস। তুই আর সেনাপতি মশাই মিলে তাহলে সমস্ত সুরক্ষাটা দেখে নে। কাল প্রদর্শনী দেখতে যারাই প্রবেশ করবে তাদের হাতের আঙুল দেখেই আমরা ছাড়বো। একেবারেই তাই হবে সেনাপতি মশাই। আমি আর আপনি মিলে কাল ওই চোরকে কিছুতেই তার কাজে সফল হতে দেব না।
আসুন আসুন, ভেতরে চলুন, যেখানে আমাদের সব প্রদর্শনীর ব্যবস্থা করা আছে। আমার পিতা বীরেন্দ্র প্রতাপ বিদেশি শক্তির সঙ্গে লড়াই করে তিনি এই গোটা এলাকাকে রক্ষা করেছিলেন বলে তার মাথায় চড়েছে এই বিশেষ মুকুট। এবার আমি দেখাবো আমার কামাল। এবার আমি এই স্থানে এমন ধামাকা করব যে কেউ কিছু বুঝে ওঠার আগেই আমি এই নবরত্ন খচিত মুকুট নিয়ে এখান থেকে পগার পার। ভোলা ভোলা, শিগগির ওঠো। ওই দেখো, সেই মুকুট নেই। আমার মনে হয় চোর কোনোভাবে ভেতরে ঢুকে সেই মুকুট নিয়ে পালিয়েছে। সেই চোর বাতাসে কোনো সুগন্ধি মিশিয়ে আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে সেই মুকুট নিয়ে পালিয়েছে সেনাপতি মশাই। আমার বিশ্বাস সে বেশি দূর যেতে পারেনি। আপনি এদিকটা দেখুন, আমি আসছি। সর্বনাশ, এখানে তো কাউকেই তেমন চোর বলে মনে হচ্ছে না। সব তো আমাদের গ্রামেরই লোক। তাহলে সেই লোক গেল কোথায়? হ্যাঁ, মনে পড়েছে, দেওয়ালের গা বেয়ে কেউ একজন চলাচল করছিল। তখন আমি ব্যাপারটা অতটা খেয়াল না করলেও এখন মনে পড়ছে। তার মানে যে চোর ছিল তার গায়ে ওই দেওয়ালের রং করা ছিল। কাকা, এখানে গায়ে নীল লাল রং করা কাউকে যেতে দেখেছো? না তো, এখান দিয়ে তো কেউ যায়নি। ভোলা, তুই যতই চেষ্টা করে নে ভোলা, তুই যে আমার কিচ্ছু করতে পারবি না। আমি আগে থেকেই জানতাম তোর শক্তির কথা, কিন্তু আমার শক্তিও কম নয়। আমাকে ধরা তোর কম নয় ভোলা। তুই যা, বাড়িতে ভোলানাথের পুজো করবে যা। এই নিন মহারাজ। সেনাপতি, এই চোরকে এক্ষুনি গড়াতে ভরো আর এমন শাস্তি দাও যাতে আর কোনোদিনও কাউকে ঠকাবার সাহস ও দেখাতে না পারে। হ্যাঁ মহারাজ। ভোলারে,
সত্যি তুই এই রাজ্যের সত্যিকারের রক্ষাকর্তা। যে কাজ আমার আর আমার সৈন্যদের করার কথা এবং প্রতিবার আমরা ব্যর্থ হই, কিন্তু তুই আমাদের সব ব্যর্থতা ঢেকে দিয়ে সব অসাধ্য সাধন করিস। না না মহারাজ, আমি কিছুই করিনি। যা করেন ভোলানাথ, আপনার ওপর তার অশেষ কৃপা, তাই তো তিনি আপনার কোনো ক্ষতি হতে দেন না। তাছাড়া এ তো ভোলার রোজকার ব্যাপার মহারাজ, তাই তো আমরা বলি ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে।